আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171-এর যে দুর্ঘটনাটা ঘটল হুম 12 জুন 2025, মানে খবরটা শোনার পর থেকেই মনটা খুব খারাপ। হ্যাঁ, ঘটনাটা সত্যি খুব মর্মান্তিক। আমরা আজ এই নিয়েই একটু বিস্তারিত আলোচনা করব। হুম মানে আমাদের হাতে যে খবরগুলো এসছে, হুম প্রাথমিক তদন্তের যা তথ্য পাওয়া গেছে, হুম সেগুলো থেকে বোঝার চেষ্টা করব ঠিক কি হয়েছিল সেদিন। একদম। আর এর প্রভাবগুলোও দেখা দরকার, বিশেষ করে এটা তো বোয়িং 787 ড্রিম লাইনারের প্রথম ফার্স্ট ফ্যাটাল অ্যাক্সিডেন্ট। ঠিক। আর প্রায় 20 বছরের মধ্যে আমাদের দেশে এত ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেনি। সেই জন্যেই তো এত আলোচনা হচ্ছে। তো ঘটনাটা যদি একটু গুছিয়ে বলি, হুম। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 171 হ্যাঁ। একটা বোয়িং 787-8 ড্রিম লাইনার ছিল, রেজিস্ট্রেশন VTNB, আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইক যাচ্ছিল। আচ্ছা। দুপুর 1:38 নাগাদ, টেক অফের মাত্র ধরতে পারেন 36 সেকেন্ডের মধ্যেই। মাত্র 36 সেকেন্ড। হ্যাঁ, প্লেনটা খুব বেশি ওঠেনি, ধরুন 625 ফুটের মতো। হুম। তখনই একটা মেডে কল আসে। মেডে কল, মানে পাইলট জানায় যে বিপদ হয়েছে। ঠিক, পাইলট জানান যে পাওয়ার বা থ্রাস্ট পাচ্ছেন না, ইঞ্জিন কাজ করছে না। আর তারপরেই খুব দ্রুত নেমে আসে প্লেনটা। আর আছড়ে পড়ল মেঘানীনগরের ওই বিজে মেডিকেল কলেজ হোস্টেলের উপর। একদম, হোস্টেলের বিল্ডিংয়ের উপর। প্লেনের যাত্রী আর ক্রু মিলিয়ে মোট কতজন ছিলেন? মোট ছিলেন 242 জন। এর মধ্যে 230 জন প্যাসেঞ্জার আর 12 জন ক্রু। নানা দেশের লোক ছিলেন শুনলাম। হ্যাঁ, 169 জন ভারতীয় ছিলেন, 53 জন ব্রিটিশ আর পর্তুগিজ 7 জন, একজন কেনাডিয়ানও ছিলেন। আর হতাহতের সংখ্যাটা? দুঃখের কথা হলো প্লেনের ভেতরে থাকা 241 জনই, প্রায় সবাই মারা গেছেন। প্রায় সবাই। একজন বাঁচলেন কিভাবে? হ্যাঁ, সেটাই তো আশ্চর্যজনক। তার আগে বলি, শুধু প্লেনের লোকই নয়, যেখানে প্লেনটা পড়ল ওই হোস্টেলে, ও হ্যাঁ। সেখানেও অন্তত 39 জন মারা গেছেন আর 60 জনের বেশি আহত। মোট মৃতের সংখ্যা 280 ছাড়িয়ে গেছে। সাংঘাতিক। কিন্তু ওই যে একজন বাঁচলেন বললেন। হ্যাঁ, বিশ্বাস কুমার রমেশ, 40 বছর বয়স, ব্রিটিশ নাগরিক, 11 সিটে বসেছিলেন, যেটা এক্সিট রো। এক্সিট রো। আচ্ছা, উনি সামান্য আঘাত নিয়ে বেঁচে গেছেন। এটা সত্যি একটা মিরাকল ছাড়া আর কিছু নয়। অবিশ্বাস্য। কিন্তু প্রশ্ন হলো, এত আধুনিক একটা প্লেন, এই ড্রিম লাইনার, এর এমন অবস্থা কেন হলো? দুটো ইঞ্জিনই কি ফেল করেছিল? দেখুন, তদন্ত তো চলছে, তবে প্রাথমিক যা ইঙ্গিত তাতে মনে হচ্ছে দুটো ইঞ্জিনই একসাথে কাজ করা বন্ধ করে দিয়েছিল। দুটোই একসাথে? এটা তো খুব রেয়ার ঘটনা। অত্যন্ত রেয়ার। এর সপক্ষে একটা প্রমাণ হল প্লেনের এমার্জেন্সি র্যাম এয়ার টারবাইন বা RAT। সেটা কি? এটা একটা ছোট টারবাইন যেটা প্লেনের পেটের নিচে থাকে। যখন প্লেনের নিজস্ব পাওয়ার ইঞ্জিন জেনারেটর বা APU কাজ করে না, তখন এটা বাতাসের ধাক্কায় ঘুরে এমার্জেন্সি বিদ্যুৎ তৈরি করে, খুব জরুরি কিছু সিস্টেম চালানোর জন্য। এটা চালু হওয়া মানেই হলো ইঞ্জিনের পাওয়ার ছিল না। বুঝেছে। আর পাইলটও তো মেডেকলে বলেছিলেন পাওয়ার নেই। হ্যাঁ, ট্রাস্ট বা পাওয়ার লসের কথাই বলেছিলেন। তো ডাবল ইঞ্জিন ফেলিওর একটা বড় কারণ হতে পারে। আচ্ছা। আর টেক অফের সময়কার কনফিগারেশন নিয়ে তো কিছু কথা শোনা যাচ্ছে, মানে ল্যান্ডিং গিয়ার, ফ্ল্যাপস। হ্যাঁ, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ দিক। কিছু ভিডিও ফুটেজ আর যারা দেখেছেন তাদের কথায় টেক অফের সময় প্লেনটার ল্যান্ডিং গিয়ার নামানোই ছিল। টেক অফের সময়? কিন্তু ওটা তো গুটিয়ে নেওয়ার কথা। ঠিক, আর ফ্ল্যাপস ছিল ওঠানো, আপ পজিশনে। কিন্তু টেক অফে তো ফ্ল্যাপস কিছুটা নামানো থাকে লিফট পাওয়ার জন্য। এক্স্যাক্টলি, ফ্ল্যাপস নামানো থাকলে ডানার ক্ষেত্রফল বাড়ে, বাতাস বেশি ধরে, তাতে প্লেন সহজে ওপরে ওঠে। আর ল্যান্ডিং গিয়ার গোটানো থাকলে বাতাসের বাধা কমে যায়। এখানে হয়েছে ঠিক উল্টোটা। তার মানে প্লেনটা ওড়ার জন্য যথেষ্ট লিফট বা শক্তিই পায়নি। সম্ভবত সেটাই হয়েছে। এই ভুল কনফিগারেশন, ল্যান্ডিং গিয়ার ডাউন, ফ্ল্যাপস আপ, এটা হয়তো অপর্যাপ্ত লিফট তৈরি করেছে। আর দুটো কারণ একসাথে, ইঞ্জিন ফেলিয়ার আর এই কনফিগারেশন। দুটোই একসাথে হলে তো আর রক্ষা নেই। এর সাথে কি প্লেনের রক্ষণাবেক্ষণের কোনো সম্পর্ক থাকতে পারে? শুনছিলাম এয়ার ইন্ডিয়াকে নাকি কিছুদিন আগেই DGCA নোটিশ দিয়েছিল। হ্যাঁ, সেটাও একটা বিষয়। জুনের শুরুতেই DGCA কিছু পুরনো এমার্জেন্সি সরঞ্জাম আর সিটবেল্ট অ্যাসেম্বলি নিয়ে এয়ার ইন্ডিয়াকে শোকজ নোটিশ দিয়েছিল। ও। শুধু তাই নয়, এই নির্দিষ্ট প্লেনটা VTANB, এটা ডিসেম্বর 2024-এ কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য গ্রাউন্ডেডও ছিল। আচ্ছা। তাহলে তো রক্ষণাবেক্ষণে গাফিলতির সন্দেহটা উড়িয়ে দেওয়া যায় না। একদমই না।
তদন্তে এই বিষয়গুলো খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বুঝতেই পারছি এই দুর্ঘটনার প্রভাব তো অমছানান, মানে শুধু হতাহতের সংখ্যা দিয়ে এর বিচার করা যায় না, এটা 787 মডেলের সেফটি রেকর্ড নিয়ে প্রশ্ন তুলে দিল। বটেই। আর গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও তো এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। হ্যাঁ, সেই খবরটাও এসেছে। টাটা গ্রুপ তো ক্ষতিপূরণ ঘোষণা করেছে। হ্যাঁ, এয়ার ইন্ডিয়ার মালিক টাটা গ্রুপ। তারা নিহতদের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ আর আহতদের চিকিৎসার সব খরচ দেওয়ার কথা বলেছে। আর অন্য এয়ারলাইন্সগুলো? ইন্ডিগোর মতো কিছু এয়ারলাইন্স বাড়তি সতর্কতা জারি করেছে। আর আন্তর্জাতিক স্তরেও তো শোক প্রকাশ করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী, ব্রিটিশ প্রধানমন্ত্রী, এমনকি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও শোক জানিয়েছেন। তদন্ত এখন কোন পর্যায়ে? ব্ল্যাক বক্স পাওয়া গেছে? হ্যাঁ, দুটো ব্ল্যাক বক্সই, মানে ফ্লাইট ডেটা রেকর্ডার আর ককপিট ভয়েস রেকর্ডার, দুটোই উদ্ধার করা হয়েছে। ওগুলো বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত কারা করছে? ভারতের ডিজিসিএ তো মূল দায়িত্বে আছেই, তাদের সাথে আমেরিকার এনটিএসবি, এফএএ, বোয়িং কোম্পানি নিজে, ইঞ্জিন যারা বানিয়েছে সেই জিই অ্যারোস্পেস আর ব্রিটিশ এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ সবাই মিলে তদন্ত করছে। মানে একটা বড় আন্তর্জাতিক দল কাজ করছে। হ্যাঁ, আশা করা হচ্ছে কয়েক সপ্তাহের মধ্যে একটা প্রাথমিক রিপোর্ট পাওয়া যাবে, তবে পুরো তদন্ত শেষ হতে, মানে চূড়ান্ত রিপোর্ট আসতে কিন্তু কয়েক বছরও লেগে যেতে পারে। তাহলে এখনই নিশ্চিত করে কিছু বলা মুশকিল। তবে মূল সন্দেহগুলো ওই ইঞ্জিন ফেলিওর, টেক অফ কনফিগারেশন এরর আর পোটেনশিয়াল মেইনটেন্যান্স ইস্যুর দিকেই থাকছে। একদম তাই। মুদ্রা কথা হলো এই দুর্ঘটনাটা অনেকগুলো বড় প্রশ্ন তুলে দিয়েছে। এয়ার সেফটি প্রোটোকল, আধুনিক বিমানের নির্ভরযোগ্যতা আর বিশেষ করে ঘন বসতিপূর্ণ এলাকার পাশে এয়ারপোর্ট চালানো কতটা নিরাপদ, এই সব নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। ঠিক। আলোচনা শেষ করার আগে একটা জিনিস শুধু ভাবছি, এই তদন্তের শেষে যা উঠে আসবে সেটা কি ভবিষ্যতে বিমান নিরাপত্তায় কোনো বড় পরিবর্তন আনবে? মানে এয়ারলাইন্স বা রেগুলেটরি বডিগুলো কি কোনো শিক্ষা নেবে এখান থেকে? সেটাই দেখার। আশা করা যায় এই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনা এড়ানো যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, কারণ প্রত্যেকটা জীবনই মূল্যবান। অবশ্যই। আজকের মতো এখানেই শেষ করা যাক। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।